আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিডিওকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা চ্যাপ্টার 5 এর পার্ট 3 তে পড়ব হচ্ছে সমযোজী আয়নিক ও ধাতব বন্ধন। যদি এর আগের বেসিক যেগুলো লাগবে সেগুলো হচ্ছে যোজনী, তারপরে সুপ্ত যোজনী, পরিবর্তনশীল যোজনী, যৌগ গঠন প্রক্রিয়া, ঠিক আছে। এইগুলো নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এর আগের দুইটা ক্লাস পড়তে পারো। তবে শুধু যদি যৌগ গঠন নিয়ে সমস্যা থাকে তাহলে এই ক্লাসটা করলেই হবে, কারণ আমরা এখানে যোজনের সাথে সাথে যৌগ গঠন ব্যাপারটাও বোঝার চেষ্টা করব। এখন কথা হইতেছে রাসায়নিক বন্ধন যদি আমরা ভাগ করি তাহলে আমরা 3 ধরনের রাসায়নিক বন্ধন পেয়ে থাকি। সেটা হচ্ছে সমযোজী বন্ধন, যেটা হচ্ছে অধাতু প্লাস অধাতু মিলে হবে আর কি। এরপরে আসবে হচ্ছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন যেটা আসবে হচ্ছে ধাতু যোগ অধাতুর মাধ্যমে। এরপরে আসবে হচ্ছে ধাতব বন্ধন, যেটা আসবে হচ্ছে ধাতু যোগ ধাতুর মাধ্যমে। তাহলে সমযোজী বন্ধন হচ্ছে অধাতু অধাতুর মাধ্যমে। এখানে যেটা হবে সেটা হইতেছে ইলেকট্রন শেয়ার হবে বা ভাগাভাগি হবে। এখানে আয়নিক বন্ধন এখানে হবে হচ্ছে ইলেকট্রন ত্যাগ প্লাস গ্রহণ, যেটাকে আমি বলতে পারি আদান প্রদান। এবং এখানে যেটা হবে এখানে আদান প্রদান, আদান প্রদান হবে না এবং শেয়ার এটাও হবে না, এটা একটু ব্যতিক্রম ধর্মী, কোনোটাই হবে না এখানে। অর্থাৎ আমরা টোটাল রাসায়নিক বন্ধন পাইলাম 3 ধরনের, যেখানে সমযোজী বন্ধনে অধাতু অধাতু মিলে যৌগ গঠন করবে, এখানে ইলেকট্রন শেয়ার হবে এবং ভাগাভাগি হবে। এরপরে আমরা পাইলাম হচ্ছে আয়নিক বন্ধন, যেখানে ইলেকট্রন ত্যাগ করবে, এক পক্ষ ত্যাগ করবে এবং আরেক পক্ষ গ্রহণ করবে, এটাকে আমরা বলতেছি ইলেকট্রন আদান প্রদান। এবং আমরা আরেকটা বন্ধন পাচ্ছি যেটা হচ্ছে ধাতব বন্ধন, এখানে ইলেকট্রন আদান প্রদানও হবে না, ইলেকট্রন শেয়ারও হবে না, ঠিক আছে। আমরা এইটুকু হচ্ছে জানলাম। এখন কথা হইতেছে যৌগ গঠনের যে কনসেপ্টটা, এইটা আগে আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হইতেছে আমরা যোজনের ক্লাসে জানছি যে একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করতে পারে তাকে ওই মৌলের যোজনী বলা হয়। তাহলে এখন আমরা মৌলগুলো যদি দেখি, সেখানে আসবে হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আশা করি এইটুকু হইলেই এনাফ। তো এই মৌলগুলোর মধ্যে আমরা দেখছিলাম যে নিষ্ক্রিয় মৌল যেগুলো থাকবে, নিষ্ক্রিয় মৌলর এক ঘর আগে এবং এক ঘর পরে, অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা একটা কম এবং একটা বেশি, তাদের যোজনী হবে হচ্ছে 1। যাদের দুইটা কম এবং দুইটা বেশি তাদের হবে হচ্ছে 2, এবং যাদের যোজনী 3 তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো থেকে 3 ঘর দূরে থাকবে। এখন কথা হইতেছে আমি যদি চিন্তা করি যে একটা মৌলের সাথে আরেকটা মৌলের আমি যৌগ গঠন করাবো, তাহলে সর্বপ্রথম আমার যে ধারণাটা প্রয়োজন সেটা হইতেছে যোজনীর ধারণা। যেমন সোডিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে বা ফ্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ফ্লোরিনের যোজনী আমরা পাইছি 1, এবং আমরা হচ্ছে যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, উভয়ের ক্ষেত্রে আমরা যোজনী পাইছি হচ্ছে 1। অর্থাৎ যখন এরা যৌগ গঠন করবে, ফ্লোরিনের একটা হাত এবং সোডিয়ামের একটা হাত এখানে চলে আসবে,
ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যে যৌগটা আসবে আমাদেরকে অবশ্যই ধাতব মৌলটা আগে লিখতে হবে বা পজিটিভ আয়নটা লিখতে হবে। যৌগ লেখার সময় অবশ্যই পজিটিভ আয়নটা আগে লিখতে হয় এবং নেগেটিভ আয়নটা পরে লিখতে হয়, অর্থাৎ ক্যাটায়নটা আগে লিখতে হয় এবং অ্যানায়নটা পরে লিখতে হয়। তাহলে এটা হচ্ছে যৌগ গঠন প্রক্রিয়া। এখন যদি এই সোডিয়ামের যোজনী হচ্ছে 1, আমি যদি এখানে চেঞ্জ করে দেই, ধরে নিলাম যে এখানে আমি ম্যাগনেসিয়াম দিছি যেটার যোজনী হচ্ছে 2 এবং এখানে আমি ফ্লোরিন দিছি যেটার যোজনী হচ্ছে 1, তাহলে এখানে যদি যোজনী থাকে 1 এবং এখানে যদি যোজনী থাকে 2, তাহলে এরা কি করবে? যোজনী বিনিময় করবে বা হাত শেয়ার করবে। কিভাবে করবে সেটা হইতেছে, এই যে ফ্লোরিনের সাথে লেখা লাগবে আমাকে 2, অর্থাৎ MgF2। আসলে MgF2 লেখার মানে কি? লেখার মানে হইতেছে ম্যাগনেসিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে। এখন ম্যাগনেসিয়াম তার স্থিতিশীলতা অর্জনের জন্য 2টা ইলেকট্রন ত্যাগ করলো, কিন্তু একটা ফ্লোরিনের পক্ষে 2টা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়। তার প্রয়োজন হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাসের জন্য একটা ইলেকট্রন প্রয়োজন। তাহলে যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ওই 2টা ইলেকট্রনকে গ্রহণ করার জন্য তারা কি করতেছে? তারা হচ্ছে 2টা ফ্লোরিন আসতেছে এবং 2টা ফ্লোরিন এসে একটা ম্যাগনেসিয়ামের থেকে তারা কি করতেছে? 2টা ফ্লোরিন মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে। ঠিক একই ভাবে আমি যদি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ক্ষেত্রে যাই, ম্যাগনেসিয়ামের যোজনী হবে হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজনী হবে 2। এখন ম্যাগনেসিয়াম যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ওই 2টা ইলেকট্রন কিন্তু অক্সিজেন একাই গ্রহণ করতে পারবে। এখানে কিন্তু একাধিক অক্সিজেনের প্রয়োজন নাই। তাহলে যেহেতু অক্সিজেনের প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে সংকেত লিখব MgO। হিসাব মতে লেখার কথা ছিল Mg2O2, কিন্তু এখানে একটা করে মৌল ব্যবহার হয়েছে এবং এখানে যদি একই রকমের সংখ্যা থাকে, মানে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। যেমন আমরা যদি A2 লিখি, এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। এবং যদি কখনো A স্কয়ার লিখি, এটাকে বলা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে এই যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা লেখার প্রয়োজন হয় না, যদি সেখানে 1 থাকে সেটাও লেখার প্রয়োজন হয় না। যেমন সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে 1 করেছিল, সেই জন্য এখানে 1 লেখার প্রয়োজন হয় নাই। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, 2টার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন 2টার ক্ষেত্রে 2 লেখার প্রয়োজন ছিল, কিন্তু এখানে লেখার প্রয়োজন হয় নাই, কারণ 2টার সাবস্ক্রিপ্ট একই হইতেছে। এরপরে যেটা আসবে, আমরা যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখি, যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যৌগটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, সে 3টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে কি নিয়নে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। আবার যদি অক্সিজেনের ক্ষেত্রে বলি, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা কি করতে পারে? নিষ্ক্রিয়তা অর্জন করতে পারে। তাহলে অক্সিজেন এখানে থাকলো 2টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যৌগটার গঠন, তাহলে সেক্ষেত্রে আসবে হচ্ছে Al2O3, এই যৌগটা আসবে। তাহলে এটার গঠনটা যদি আমরা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের একটি অণুর যোজনী হইতেছে, একটি পরমাণু যোজনী হচ্ছে 3, ঠিক আছে। এবং এই 3-এর পাশাপাশি আমরা আরেকটা অ্যালুমিনিয়াম লিখতে পারি যার যোজনী হইতেছে 3। তাহলে এই যে 2টা, এই 2টা গ্রহণ করবে একটা অক্সিজেন, এই 2টা গ্রহণ করবে একটা অক্সিজেন এবং এই 2টা গ্রহণ করবে একটা অক্সিজেন। তাহলে দেখো যে আমরা যদি দেখি এই যৌগটাতে 2টা অ্যালুমিনিয়াম মিলে যে 6টা হাত প্রদর্শন করতেছে বা যে 6টা ইলেকট্রন ত্যাগ করতেছে, এটাকে গ্রহণ করার জন্য আসলে 3টা অক্সিজেন প্রয়োজন, বা 2টা অ্যালুমিনিয়াম মিলে যে টোটাল যোজনী 6 প্রদর্শন করতেছে, এইটাকে পূরণ করার জন্য আসলে 3টা অক্সিজেনের প্রয়োজন। তাই আমরা বলতে পারি যে এখানে 2টা অ্যালুমিনিয়ামের সাথে 3টা অক্সিজেন মিলে যৌগ গঠন করছে। এখন এখানে আমরা যে যৌগগুলো দেখলাম সবগুলাই হচ্ছে আয়নিক বন্ধন। আমরা আয়নিক বন্ধনটা আগে ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি। দেখো, আয়নিক বন্ধন বোঝার জন্য সবচেয়ে কমন যে যৌগটা ব্যবহার করা হয় সেটা হইতেছে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইড।
তো সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি, যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে সেক্ষেত্রে প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে থাকবে হচ্ছে 8টা ইলেকট্রন এবং তারপরে থাকবে হচ্ছে 1টা ইলেকট্রন, শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন। এবং যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দেখি, ফ্লোরিনের ক্ষেত্রে প্রথমে থাকতেছে 2টা ইলেকট্রন এবং তারপরে থাকতেছে 7টা ইলেকট্রন, অর্থাৎ দেখা যাইতেছে শেষ কক্ষপথে তার 1টা বিজোড় ইলেকট্রন থাকবে। এখন সোডিয়ামের ইচ্ছা হইতেছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করা এবং আবার ফ্লোরিনের চাহিদা হইতেছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। দুইটারই অবস্থান বা আকাঙ্ক্ষা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করা, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শর্ট থাকতেছে নিয়নের তুলনায় এবং নিয়নের তুলনায় সোডিয়ামের কাছে একটা ইলেকট্রন বেশি থাকতেছে। তাহলে যদি এখানে একটা ইলেকট্রন বেশি থাকে, সেই ইলেকট্রনটা চাবে ত্যাগ করতে এবং ফ্লোরিন চাবে ইলেকট্রনটা গ্রহণ করতে। তাহলে সোডিয়াম কি করলো? ইলেকট্রনটা ত্যাগ করে দিল নিষ্ক্রিয়তা অর্জনের উদ্দেশ্যে এবং ওই ইলেকট্রনটা ফ্লোরিন গ্রহণ করলো নিষ্ক্রিয়তা অর্জনের উদ্দেশ্যে। তাদের উভয়েরই নিষ্ক্রিয়তা অর্জন করা হয়ে গেল। এখন সোডিয়ামের ক্ষেত্রে দেখা যাইতেছে সে সোডিয়াম প্লাস হয়ে গেল। সোডিয়াম প্লাস কেন হয়ে গেল? কারণ তার 11টা প্রোটন আছে কেন্দ্রে এবং ইলেকট্রন আছে হচ্ছে 10টা। যেহেতু তার ইলেকট্রন থাকতেছে 10টা, তাই সে একটা ধনাত্মক চার্জ প্রদর্শন করতেছে, সে একটা ধনাত্মক চার্জ প্রদর্শন করতেছে। এবং যদি ফ্লোরিনের ক্ষেত্রে বলি, ফ্লোরিনের ক্ষেত্রে কেন্দ্রে ইলেকট্রন থাকতেছে 9টা। ফ্লোরিনের ক্ষেত্রে কেন্দ্রে ইলেকট্রন থাকতেছে 9টা এবং তারপরে দেখা যাইতেছে, একটু ছবিটাকে নেই, প্রথমে 2টা, তারপরে তার শেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা। তাহলে আমরা দেখতে পারতেছি যে প্রথম শক্তি স্তরে এটা ভেতরটা হচ্ছে নিউক্লিয়াস হিসেবে ধরা হয়েছে এবং তারপরে প্রথম শক্তি স্তর, তারপর দ্বিতীয় শক্তি স্তর। এখানেও প্রথমে নিউক্লিয়াস, তারপর প্রথম শক্তি স্তর, তারপরে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে? ফ্লোরিনের ক্ষেত্রে একটা কেন্দ্রে থাকতেছে 9টা প্রোটন, অর্থাৎ 9টা পজিটিভ চার্জ এবং পরমাণু মিলে টোটাল থাকতেছে 10টা ইলেকট্রন, সেখানে থাকতেছে কি? নেগেটিভ চার্জ। তাহলে এখন কথা হচ্ছে এক্সট্রা যে ইলেকট্রনটা থাকতেছে ওই ইলেকট্রনটাকেই মূলত চার্জ হিসেবে শো করতেছে। তাহলে এই যে একটা ক্যাটায়ন তৈরি হইলো এবং একটা অ্যানায়ন তৈরি হইলো, এদের ভেতরে প্রচন্ড পরিমাণে আকর্ষণ বল অনুভব করবে তারা। তাহলে তারা যে আকর্ষণ বলটা অনুভব করবে, করার মাধ্যমে তারা একটা নতুন অণু গঠন করবে, যেটাকে আমরা বলতেছি সোডিয়াম ফ্লোরাইড। এখন এই যে সোডিয়াম ফ্লোরাইড, এটাকে গঠন প্রক্রিয়ায় লেখার জন্য কি করতে হবে? যদি দেখা যায় যে কোথাও আয়নিক যৌগের ক্ষেত্রে আমাদের দেখানো হচ্ছে যে মানে চাইতেছে আর কি, পরীক্ষায় দেখাইতে হচ্ছে, তখন আমাদেরকে এই ডায়াগ্রামটা দিতে হবে, এই ডায়াগ্রামটা দিতে হবে এবং তার পাশাপাশি একটা সমীকরণ আমাদেরকে লিখে দিতে হবে। কিভাবে লিখে দিতে হবে? সেটা হইতেছে, যদি আমরা দেখি সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ, এরপরে Na+। এখন এই সমীকরণটার একটা ঝামেলা হইতেছে, আমরা কখনোই ইলেকট্রনকে বা মুক্ত ইলেকট্রনকে ত্যাগ হিসেবে লিখতে পারবো না, এটা আমাদেরকে অবশ্যই প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমি এই পাশে পার করে দেই, প্লাস একটা ইলেকট্রন, তাহলে এটা আমাকে মুছে ফেলতে হবে। তার মানে সোডিয়াম ইকুয়াল Na+ প্লাস সিঙ্গেল ইলেকট্রন, ঠিক আছে? এরপরে যে ইলেকট্রনটা গ্রহণ মানে ইলেকট্রনটা যেটা ত্যাগ করে ফেললো, এই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে একটা ফ্লোরিন এবং এই ফ্লোরিন মিলে দেখা যাচ্ছে যে কি করতেছে? F- তৈরি করতেছে। টোটাল একটা সোডিয়াম আয়ন তৈরি হইতেছে এবং একটা ফ্লোরিন আয়ন তৈরি হইতেছে, টোটাল তৈরি হইতেছে সোডিয়াম ফ্লোরাইড।
তাহলে একটা ফাইনালি একটা আয়নিক অণু তৈরি হইলো, যেটাকে আমরা বলতেছি সোডিয়াম ফ্লোরাইড। তাহলে একটা যৌগের ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদেরকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আর এরপরে আমরা যে যৌগটা এখানে একটু কারেকশন হবে, সেটা হচ্ছে আমরা এখানে হাফ F2 লিখতে পারি, কারণ F2 যেটা যেটা থাকতেছে, ফ্লোরিন যেটা থাকতেছে, অক্সিজেন, তারপর হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হইতেছে দ্বিপরমাণুক মৌল। যেহেতু এগুলো দ্বিপরমাণুক মৌল, এগুলোকে আমরা সিঙ্গেল পরমাণু হিসেবে লিখতে পারবো না, সেই জন্য এদেরকে F2 যদি লিখি তাহলে সেক্ষেত্রে এটা দুইটা ফ্লোরিন পরমাণুকে বোঝাচ্ছে, কিন্তু এখানে তো আমার দুইটা ফ্লোরিন পরমাণু প্রয়োজন নাই, আমার দরকার হচ্ছে একটা ফ্লোরিন পরমাণু। একটা ফ্লোরিন পরমাণু বোঝানোর জন্য হাফ F2 বা হাফ অণু বোঝানো হয়। হাফ অণু ফ্লোরিন ইকুয়াল হচ্ছে একটা ফ্লোরিন পরমাণু। এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আয়নিক যৌগটা আসলে কিভাবে গঠিত হয়। এখন আমরা এই ফ্লোরিনের সাথে যদি ম্যাগনেসিয়ামের অনুগঠন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটা দেখো। প্রথমে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, তারপরে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এবং তারপরে শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন থাকবে, কারণ আমরা জানি দ্বিতীয় প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। এরপরে এখানে থাকবে হচ্ছে 2টা ইলেকট্রন। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে নিকটতম নিষ্ক্রিয় মৌল হইতেছে নিয়ন। তাহলে যেহেতু নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন, তাহলে সেক্ষেত্রে দেখা যাইতেছে ম্যাগনেসিয়ামকে 2টা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হবে। তাহলে ম্যাগনেসিয়াম এই 2টা ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়, তাহলে এই 2টা ত্যাগ করার জন্য তার 2টা একযোজী অথবা দ্বিযোজী একটা, ঠিক আছে। আমরা যদি দেখি যে ফ্লোরিন লাগবে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ফ্লোরিনের প্রয়োজন আছে, এখানে একটা ফ্লোরিন লাগবে, এবং এখানে আরেকটা ফ্লোরিন লাগবে। দেখো, তাহলে একটা ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। এখন এইটা একটা ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টা ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে 2টা ফ্লোরিন মিলে। একটা ফ্লোরিন কিন্তু এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, সেহেতু এখানে এই যে ম্যাগনেসিয়াম থাকতেছে, এই ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত 2টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 2টা ফ্লোরিনের প্রয়োজন। কিন্তু এখানে যদি একটা অক্সিজেন থাকতো তাহলে এই ফ্লোরিন গুলোর আর প্রয়োজন হইতো না, এবং এখানে 2টা অক্সিজেনেরও প্রয়োজন হইতো না। অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে হচ্ছে 8টা ইলেকট্রন, এবং তার 8টা এখানে পরে হচ্ছে 6টা ইলেকট্রন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা যে 2টা ম্যাগনেসিয়াম ত্যাগ করছে, ওই 2টা ইলেকট্রন অক্সিজেন একাই গ্রহণ করতে সক্ষম। তাহলে দেখা যাচ্ছে এখানে আয়নিক বন্ধনে একটা পরমাণু ইলেকট্রন একেবারে ছেড়ে দিচ্ছে এবং সেটাকে মানে দান করে দিচ্ছে, সেটার উপর তার কোনো অধিকার থাকতেছে না। আবার যে গ্রহণ করতেছে সে একেবারে গ্রহণ করতেছে যেন সে ইলেকট্রনটার মালিক, অর্থাৎ একেবারে অধিগ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি যে এখানে সমীকরণটা আমরা কিভাবে লিখব বা এখানে আমরা ডায়াগ্রামটা কিভাবে লিখব। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের প্রথমে 2টা ইলেকট্রন দিতে হবে এবং তারপরে 8টা ইলেকট্রন দিতে হবে, দিয়ে মাথার উপরে +2 দিতে হবে। এবং অক্সিজেনের ক্ষেত্রে প্রথমে 2টা ইলেকট্রন দিতে হবে এবং তারপরে 8টা ইলেকট্রন দিতে হবে। -2। এখন যেহেতু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করছে তাই এখানে +2 থাকতেছে, এবং যেহেতু অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে অর্থাৎ 2টা এক্সট্রা ইলেকট্রন আছে, এই জন্য -2 থাকতেছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে Mg = Mg2+
প্লাস দুইটা ইলেকট্রন। এখন এই দুটো ইলেকট্রনকে গ্রহণ করতে একটা অক্সিজেন প্রয়োজন। আমি চাইলে এখানে এই সিঙ্গেল অক্সিজেন লিখতে পারবো না, কারণ আমাদের যে মৌলগুলো আছে দ্বিপরমাণুক মৌল, এই দ্বিপরমাণুক মৌলগুলো অবশ্যই 2 হিসেবে মানে দুইটা দুইটা করে থাকে। F2, তারপরে N2 নাইট্রোজেনের ক্ষেত্রে, বা হাইড্রোজেনের ক্ষেত্রে H2, ঠিক সেম ভাবে অক্সিজেনের ক্ষেত্রে O2 লিখতে হবে। তাই আমরা এটাকে হাফ অণু হিসেবে প্রকাশ করার জন্য হাফ O2 হিসেবে লিখব, এবং তারপরে দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সেটা O2 মাইনাস হবে। ফাইনালি আমি দুইটা আয়ন পাবো Mg2 প্লাস, এবং আরেকটা আয়ন পাবো সেটা হচ্ছে O2 মাইনাস। দুইটা মিলে আসবে হচ্ছে MgO। তাই হচ্ছে বলা যায় যে এখানে আমাদের আয়নিক বন্ধনের আশা করি A to Z তোমরা বুঝতে পারছো। এখন এর পরে আমরা যে বন্ধনটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে আমাদের সমযোজী বন্ধন, ঠিক আছে? এখন সমযোজী বন্ধনের ক্ষেত্রে একটা জিনিস বোঝার চেষ্টা করো, সেটা হইতেছে যেমন আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু ইলেকট্রন ত্যাগ করছে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ এখানে দাতা হিসেবে একজন কাজ করছে, গ্রহীতা হিসেবে একজন কাজ করছে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে উভয় পক্ষই অধাতু হিসেবে কাজ করে। যেহেতু অধাতু হিসেবে কাজ করে, তাই এইখানে কোনো পক্ষই কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম নয়। তাই কি করবে? তারা ইলেকট্রন পরস্পর ভাগাভাগি করে নেবে। এটা কিভাবে কাজ করতে পারে? তাহলে এইটা কাজ করতে পারে হচ্ছে শেয়ারের মাধ্যমে। যেমন H2 একটা বন্ধন, যেখানে আমরা বলছিলাম H2, তারপরে O2, N2, এই মৌলগুলা হচ্ছে দ্বিপরমাণুক মৌল। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, সেটা হইতেছে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে এবং আরেকটা হাইড্রোজেন পরমাণু যার শেষ কক্ষপথে বা প্রথম কক্ষপথেই একটা ইলেকট্রন থাকবে। তারা কি করবে? তারা একত্রিত হয়ে H2 গঠন করবে নিষ্ক্রিয়তা অর্জনের উদ্দেশ্যে। তাই দেখা যাবে হাইড্রোজেনের ক্ষেত্রে যে দুইটা পরমাণু অংশগ্রহণ করছে, দুইজন ইলেকট্রনটা শেয়ার করতেছে, তাহলে এই দুইটা ইলেকট্রনকে ওন করে কে? ঠিক আছে, আমরা যদি হাইড্রোজেনকে 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে বলি, যে 1 নাম্বার হাইড্রোজেনটার ক্ষেত্রে যদি চিন্তা করো, এখানে কি থাকতেছে? দুইটা ইলেকট্রন সে ওন করতেছে, মানে তার কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকতেছে, যেটা কিনা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের সদৃশ। তাই সে নিষ্ক্রিয়তা অর্জন করছে, এরকম একটা অবস্থায় চলে গেছে। ঠিক সেম ভাবে আমরা যদি 2 নাম্বার হাইড্রোজেনটার ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই 2 নাম্বার হাইড্রোজেনটার ক্ষেত্রেও শেষ কক্ষপথ বা যে কক্ষপথ তার যোজ্যতা স্তর, এখানে দুইটা ইলেকট্রন থাকতেছে, যেটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের সদৃশ। তাই এখানে নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা বন্ধন গঠন করে ফেলছে H2। ঠিক সেম ভাবে O2 এর ক্ষেত্রেও যদি দেখি আমরা, যে অক্সিজেনের একটা ইলেকট্রন বিন্যাসে প্রথমে থাকে দুইটা ইলেকট্রন, তারপরে দুইটা জোড়া থাকবে এবং দুইটা বেজোড়া থাকবে। ঠিক আছে, সেম ভাবে আরেকটা অক্সিজেনের ক্ষেত্রেও প্রথমে কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে এবং তারপরের কক্ষপথে দুইটা বেজোড়া ও দুইটা জোড়া ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এখন এরা পরস্পর একত্রিত হয়ে যাবে এবং হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে প্রথম কক্ষপথে তার ছিল হচ্ছে, চিত্রটা একটু বড় করি, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন ছিল এবং তার পরের কক্ষপথে দুইটা বেজোড়া ইলেকট্রন ছিল। এখানে আমরা তাহলে দিয়ে দেই 2 জোড়া ইলেকট্রন, আর এখানে দিয়ে দেব হচ্ছে প্রথম কক্ষপথে দুইটা, তারপরের কক্ষপথে দুইটা জোড়া। তাহলে আমরা জানি যে মৌলের শেষ কক্ষপথে যদি দুইটা ইলেকট্রন অথবা 8টা ইলেকট্রন স্থিতিশীল অবস্থায় থাকে, তাহলে ওই মৌলটা একটা স্থিতিশীল অবস্থায়
চলে যায়। তাহলে এই অক্সিজেন যেটাকে আমরা 1 নাম্বার অক্সিজেন এবং 2 নাম্বার অক্সিজেনের ক্ষেত্রে বলতেছি, 1 নাম্বার অক্সিজেনের ক্ষেত্রে 2n² এটা অনুযায়ী প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকার কথা ছিল, সেটা আছে, এবং 2n² এই সূত্রটা অনুযায়ী তার কি থাকার কথা ছিল, সে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন বা তার যোজ্যতা কক্ষপথে 8টা ইলেকট্রন থাকার কথা ছিল। যেহেতু এখানকার পক্ষ 1 নাম্বার পক্ষ বা 1 নাম্বার অক্সিজেন এবং 2 নাম্বার অক্সিজেন উভয় ইলেকট্রনটা শেয়ার করছে। মনে করো তোমার বন্ধুর কাছে একটা লাল কলম আছে, এখন তোমার কাছে একটা কালো কলম আছে। তুমি যখন পড়াশোনা করতেছো তখন তোমার লাল কলম এবং কালো কলম দুইটারই প্রয়োজন হচ্ছে। আবার তোমার বন্ধু যখন পড়াশোনা করতেছে তখন তার লাল কলম এবং কালো কলম দুইটারই প্রয়োজন হচ্ছে। কিন্তু যদি অ্যাভেলেবল না থাকে, এখন তুমি যখন পড়তে বসবা তখন তোমার কালো কলম এবং তোমার বন্ধুর লাল কলম দুইটা একত্রে ইউজ করবা, মানে লাল কলম কালো কলম দুটো ইউজ করতেছো। ঠিক সেম ভাবে তোমার বন্ধু যখন ইউজ করতেছে তখন সে দুইটা ইউজ করতেছে, কিন্তু ওই দুইটা কলমকে তুমিও প্রকৃত মালিক না, ওই দুইটা কলমের তোমার বন্ধুও প্রকৃত মালিক না। তুমি একটা কলমের মালিক এবং তোমার বন্ধু একটা কলমের মালিক। তোমরা কলমটা শেয়ার করতেছো বা ভাগাভাগি করতেছো, এবং একই সাথে দেখা যাচ্ছে তোমরা দুইজনে কি হচ্ছে, দুইজনে দুইটা করে কলমের মালিকানার সুবিধা পাচ্ছ, কিন্তু প্রকৃত মালিক না। ঠিক সেম ভাবে এখানে তারা ইলেকট্রন শেয়ার করতেছে এবং যে তার পরমাণু গঠনটা এটা স্থিতিশীল অবস্থায় তারা পাচ্ছে, কিন্তু তারা প্রকৃত মালিক কিন্তু না। তাই বলা যায় এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যে স্থিতিশীলতা অর্জন করতেছে, এইটা হচ্ছে মূলত তাদের একটা স্থিতিশীলতা অর্জনের একটা কৌশল বা অষ্টক পূরণের একটা কৌশল। এই যে অষ্টক পূরণের যে কৌশলটা, এটা যখন করবে তখন দেখা যাবে তারা অধাতু অধাতু মিলে ইলেকট্রন শেয়ার করবে। যদি ধাতু অধাতু হইতো তাহলে সেটা আয়নিক বন্ধন হইতো। যেহেতু অক্সিজেন এবং অক্সিজেনের মধ্যে হইছে এবং তারা অধাতু অধাতু উভয় পক্ষই কেউ ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না, উভয় ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে। তাই দেখা যাচ্ছে দুইজনে কি করতেছে, ইলেকট্রন শেয়ার করতেছে, এবং ইলেকট্রন শেয়ার করার ফলে উভয়ই স্থিতিশীলতা অর্জন করে ফেলছে। তাই আমরা বলতে পারি এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে O2 পরমাণু O2 অণু স্থিতিশীলতা অর্জন করছে এবং তারা প্রকৃতিতে এইভাবে থাকতেছে। আমরা এখন যেটা দেখলাম সেটা হইতেছে একই অণু, একই মৌলের অণুর মধ্যে কিভাবে সমযোজী বন্ধন গঠন হয়। এখন আমরা যদি ভিন্ন মৌলের ক্ষেত্রে দেখি, যেটা সবচেয়ে কমন একটা উদাহরণ H2O বা পানির সংকেত। যদি পানির রাসায়নিক নাম জিজ্ঞেস করি অনেকে পারার কথা না। পানির রাসায়নিক নাম হইতেছে ডাইহাইড্রোজেন মনোক্সাইড। তাহলে ডাইহাইড্রোজেন মনোক্সাইড যেটা থাকতেছে, এখানে দেখা যাবে হাইড্রোজেনের যোজনী কত। হাইড্রোজেন হিলিয়ামের থেকে 1 ঘর আগে অবস্থান করতেছে, তার মানে একটা ইলেকট্রন শর্ট আছে, তাই হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। ঠিক আছে, এবং অক্সিজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের থেকে 2 ঘর আগে অবস্থান করতেছে, মানে 2টা ইলেকট্রন শর্টে অবস্থান করতেছে। তাই আমরা বলতে পারি যে হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তারা যদি যোজনী বিনিময় করে তখন সেই ক্ষেত্রে আসবে হচ্ছে H2O, এবং এই যে H2O থাকবে, H2O টার গঠন কিভাবে হয় এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি, অক্সিজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টা ইলেকট্রন এবং তার পরের কক্ষপথে 2টা বেজোড় ইলেকট্রন এবং 2টা জোড়া ইলেকট্রন থাকবে। তাহলে 2 জোড়া ইলেকট্রন এবং 2 বিজোড়া ইলেকট্রন। এখন অক্সিজেনের ক্ষেত্রে থাকবে এই রকম। এবং যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন যখন আসবে তখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে একটা ইলেকট্রন শেয়ার মানে স্থিতিশীলতা অর্জনের চেষ্টা করবে। তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পারতেছি শেষ কক্ষপথে তারা 8টা ইলেকট্রন বানায় ফেলছে বা 8টা ইলেকট্রন অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে ফেলছে। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, হাইড্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন চলে আসছে। এরা কেউই কিন্তু 2টা ইলেকট্রনকে প্রকৃতভাবে ওন করে না, কিন্তু তারা কি করতেছে, তারা একটা অবস্থা তৈরি করতেছে যে অবস্থার মাধ্যমে তারা তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায়
যাইতে পারে। তাহলে হাইড্রোজেনে এখানে ইলেকট্রনটা তারা ভাগাভাগি করার মাধ্যমে ব্যবহার করতেছে। এখানে যে ইলেকট্রনগুলা ভাগাভাগি করছে এই ইলেকট্রনগুলাকে বলা হইতেছে বন্ধন জোড় ইলেকট্রন। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এবং এই যে এই ইলেকট্রনগুলো এগুলাকে বলা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রনের ক্ষেত্রে মাথায় রাখবা যোজ্যতা স্তরে বা সমযোজী বন্ধনের যে অণুটা থাকে ওইখানে যে মৌলগুলা অংশগ্রহণ করছে তাদের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, মানে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা সমযোজী অণুতে এই ইলেকট্রনগুলা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তার মানে এই যে দুই জোড়া ইলেকট্রন এগুলা হইতেছে মুক্ত বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন। আবার এরা শেষ কক্ষপথে থাকতেছে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে না, এদেরকে বলা হইতেছে মুক্ত জোড় ইলেকট্রন। তাই আমরা মুক্ত জোড় ইলেকট্রন এবং বন্ধন জোড় ইলেকট্রন উভয় কিন্তু যোজ্যতা ইলেকট্রন। মাথায় রাখবা শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে বলা হইতেছে যোজ্যতা ইলেকট্রন এবং ওই যোজ্যতা ইলেকট্রনগুলোর মধ্যে যতগুলো ইলেকট্রন সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করতেছে বা ইলেকট্রন ভাগাভাগি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেছে তাদেরকে বলা হইতেছে বন্ধন জোড় ইলেকট্রন। যারা অংশগ্রহণ করতেছে না কিন্তু শেষ কক্ষপথে অবস্থান করতেছে তাদেরকে আমরা বলবো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। এখানে আমাদের যৌগটার ক্ষেত্রে যখন কোশ্চেন লিখবো আমরা তখন শুধু এই ডায়াগ্রামটা প্রকাশ করলেই এনাফ, আমাদেরকে কোনো সমীকরণ লিখতে হবে না। কিন্তু আয়নিক বন্ধনের ক্ষেত্রে আয়ন প্রদর্শন করতে হবে, ইলেকট্রন ত্যাগ প্রদর্শন করতে হবে এবং ইলেকট্রন ত্যাগের যে সমীকরণটা এটা তিনটাই লিখতে হবে। সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমাদেরকে এটা লিখতে হবে না। এখন আয়নিক এবং সমযোজী যৌগ যেটা থাকবে আয়নিক বন্ধন তুলনামূলকভাবে বেশি হইতেছে শক্তিশালী এবং সমযোজী বন্ধন তুলনামূলকভাবে কম শক্তিশালী। কেন? কারণ তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি তোমার বন্ধুকে যে কলমটা দিয়ে মানে শেয়ার করতেছো, তুমি তোমার কাছে কলমটা যদি তোমার বন্ধুকে দিয়ে দিতা বা তোমার বন্ধু যদি তোমাকে কলমটা গিফট করতো তাহলে তোমাদের ভেতরে বন্ধনটা দেখা যাচ্ছে কি হচ্ছে একটু বেশি মজবুত হয়ে যাবে। কিন্তু যখন একই সময় যখন দুইজন পড়তে বসবা বা যে কোনো ভাবে চিন্তা করো যখন ভাগাভাগির মাধ্যমে যাবে তখন বন্ধনটা আসলে স্বাভাবিক হবে না। সেম অ্যাজ এদের ক্ষেত্রেও তারা ইলেকট্রন ভাগাভাগি করার মাধ্যমে যেহেতু বন্ধন গঠন করতেছে তাই বন্ধনটা খুব একটা শক্তিশালী হচ্ছে না। কিন্তু আয়নিক বন্ধনের ক্ষেত্রে তারা ইলেকট্রন ত্যাগ গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করার কারণে তাদের বন্ধন গঠনটা অনেক মজবুত হইতেছে, তাই তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি থাকতেছে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক কম হবে। ঠিক আছে, এরপরে আমরা যে বন্ধন গঠনটা দেখব সেটা হইতেছে আমাদের ধাতব বন্ধন। আচ্ছা, এখন ধাতব বন্ধন জিনিসটা কিভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করি। এখন ধাতব বন্ধনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি এখানে ভিন্ন কোনো মৌল থাকে না, ভিন্ন কোনো মৌল থাকবে না, তাহলে আমরা যদি আয়রনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা আয়রন লোহার টুকরায় কিভাবে থাকবে। এখন এদের মধ্যবর্তী যে গ্যাপটা এই গ্যাপটা খুবই কম, ঠিক আছে, এবং এই যে গ্যাপটা এই গ্যাপটা এতটাই কম যে এই অণুগুলা থাকে হচ্ছে একদম একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকে। অনেকগুলা অণু সরি অনেকগুলা পরমাণু একসাথে একটার সাথে আরেকটা একদম অ্যাটাচ হয়ে থাকে। তাহলে একটার সাথে যে আরেকটা অ্যাটাচ হয়ে থাকতেছে এই জন্য বলা হচ্ছে ধাতব বন্ধনে তাদের কয়েকটা শর্ত পূরণ করতে হচ্ছে। এক, তাদের আন্তঃআণবিক শক্তিটা অনেক বেশি হইতেছে। আন্তঃআণবিক শক্তি মানে হচ্ছে দুইটা কণার মধ্যবর্তী যে আকর্ষণ বল এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এই আন্তঃআণবিক শক্তিটা অনেক উচ্চ পর্যায়ের বা উচ্চ মানের হওয়ার কারণে তাদের পরমাণুর নিউক্লিয়াস গুলো কাছাকাছি অবস্থান করতেছে। এই যে নিউক্লিয়াস গুলো কাছাকাছি অবস্থান করতেছে এই নিউক্লিয়াস গুলোর নাম হইতেছে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস।
এবং এই যে পারমাণবিক শ্বাস থাকতেছে, এই পারমাণবিক শ্বাসগুলো একটার সাথে আরেকটা লেগে থাকার কারণে দেখা যাইতেছে তারা একটা ইলেকট্রন চলাচলের জন্য পর্যাপ্ত পরিমাণ একটা সুবিধা দিতে পারতেছে। সুবিধা কিভাবে হইলো? মনে করো একটা ছোট্ট গাড়ি যদি হয়, আমরা যদি একটার পর একটা হাত দিয়ে এইভাবে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করি, তাহলে একটা ছোট্ট গাড়ি অনায়াসে যেমন চলতে পারবে, ঠিক সেম ভাবে একটার পরমাণু নিউক্লিয়াস আরেকটা পরমাণু নিউক্লিয়াসের সাথে যখন অ্যাটাচ হয়ে থাকে বা যখন একটার সাথে একটা সংযুক্ত অবস্থায় থাকবে, মানে পারমাণবিক শ্বাসের গঠনটা যখন তৈরি হয়ে যাবে, তখন এখানে ইলেকট্রন খুব সহজেই চলাচল করতে পারবে। এই যে ইলেকট্রনটা খুব সহজে চলাচল করতে পারতেছে, এই জন্য মূলত যে কোনো ধাতু বিদ্যুৎ পরিবহন করতে পারে। আমরা জানি যে যারা ইলেকট্রন প্রবাহিত করতে পারে তারাই বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। তাই পারমাণবিক শ্বাস এখানে থাকতেছে, এদের আন্তঃআণবিক দূরত্ব অনেক কম হইতেছে এবং আন্তঃআণবিক শক্তি অনেক বেশি হইতেছে। যেহেতু তাদের আন্তঃআণবিক শক্তি অনেক বেশি হইতেছে, তাই বলতে পারি আমরা যে তাদের পারমাণবিক শ্বাসটা অনেক শক্তিশালী এবং সহজে ইলেকট্রনকে প্রবাহিত করতে পারে। আমাদের এই যে বইয়ে এসএসসি চ্যাপ্টার 5-এ 3টা প্রধান রাসায়নিক বন্ধনের কথা বলা আছে, যেটা সম্পর্কে তোমাদেরকে বললাম। আমি একটু সামারি যদি করে দেই, সেটা হইতেছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে অধাতু অধাতু মিলে বন্ধন গঠন করবে এবং অধাতু সাধারণত ইলেকট্রন ত্যাগ করে না। তাহলে যেহেতু অধাতু ইলেকট্রন ত্যাগ করতেছে না, তাই তারা কি করতেছে? ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে বন্ধন গঠন করতেছে এবং নিষ্ক্রিয়তা অর্জন করতেছে। আয়নিক বন্ধনের ক্ষেত্রে ধাতু ইলেকট্রন ত্যাগ করতেছে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করতেছে এবং এখানে ডোনার রিসিভার সম্পর্ক, তাই এদের ইলেকট্রনটাকে বন্ধন গঠন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন ত্যাগ গ্রহণ। ঠিক আছে, এখানে ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন আয়ন তৈরি করবে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানায়ন আয়ন তৈরি করবে। দুইটার ভিতরে প্রচন্ড পরিমাণে আকর্ষণ বল কাজ করবে এবং তারা একটা নতুন অণু গঠন করবে। আবার ধাতব বন্ধনের ক্ষেত্রে ধাতু ধাতু থাকবে যারা উভয় ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম, কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ করার মতো কেউ নাই। তাই বলা যায় এদের ভিতরে ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার কোনোটাই হয় না। যেটা হয়, এদের আন্তঃআণবিক শক্তিটা অনেক উচ্চ মানের থাকে বা অনেক বেশি থাকে। তাই এরা ইলেকট্রন কে চলাচলের জন্য পারমাণবিক শ্বাস তৈরি করে দিতে সক্ষম। যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটা, তা অবশ্যই তোমার বন্ধুকে জানিয়ে দাও এবং যদি কোনো যৌগের ক্ষেত্রে মনে হয় যে তুমি কোনো যৌগের গঠন পারতেছো না, সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আমাদের ফেসবুক এবং ইউটিউব উভয় পেজেই তুমি পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।